রুবেল ভাইয়ের আলোচনার পরে আমরা এখন অনুরোধ করব নুরুল আলম ভাইকে। নুরুল আলম ভাই আমাদের সঙ্গে কথা বলবেন আইটি ইনফ্রাস্ট্রাকচার আর সিকিউরিটি নিয়ে। টেকনোলজি নুরুল আলম ভাই স্মৃতিচারণ করবো আপনাদের আজকের এই আয়োজনে, আপনারা এখানে যে কারণে এসেছেন বা আমাদের উদ্দেশ্য কি, কেন আমরা এখানে আসছি, একটু শর্টলি আমাদের একটা টাইম লিমিট আছে। আমার নাম নুরুল আলম, আমি টেকনোলজি ইন্টেলিজেন্স সলিউশন আর্কিটেক্ট হিসেবে কাজ করি। বিডিসিএফ এর এই আয়োজনটা আমরা 2015 সাল থেকে বেসিক্যালি আয়োজন করতেছি। এটার মেইন উদ্দেশ্য হলো আমরা এখানে হয়তো পরিচিত যারা এখন এটা স্টার্টিং এর সাথে আছি, আমরা শুরু করতেছি এই কারণে আপনাদেরকে জাস্ট এনকারেজ করার জন্য যে আমাদের পজিশনে আপনারাও আসেন। আমরা এটার আসলে মেইন উদ্দেশ্য হচ্ছে ইন্ডাস্ট্রিতে লিডার তৈরি করা। আমরা যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বা সিকিউরিটি প্রফেশনাল, আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে যে লিডার্স যারা আছেন তাদেরকে আমরা একটা স্পেস তৈরি করে দেওয়ার জন্য যে আপনারা একটা প্ল্যাটফর্মে আসেন, ক্যারিয়ার ডেভেলপ করেন, নিজেদের অর্গানাইজেশনকে হেল্প করেন এবং কমিউনিটিতে কন্ট্রিবিউট করেন। বেসিক্যালি আমাদের নলেজ শেয়ার করা এবং এক্সপার্ট জেনারেট করা হলো আমাদের মেইন উদ্দেশ্য ছিল এই প্রোগ্রামে। সো আপনাদেরকে আমি শুরুতেই আমাদের প্রোগ্রামের মেইন যে গোল, যে আজকে হয়তো এখানে ফর সাম রিজন আপনারা পার্টিসিপেট করেননি বা হয়তো অনেকে জানা নাই, কারণে আপনারা যদি আমাদের সাথে ইন্টারেস্ট থাকেন আমাদের নেক্সট প্রোগ্রামগুলোতে, আপনারা নিজেরা এজ এ প্রেজেন্টার হিসেবে এখানে আসতে চাইলে, কথা বলতে চাইলে বা আমাদের সাথে টেকনোলজি শেয়ার করতে চাইলে, বের করতে চাইলে, সেই অপরচুনিটি সবার জন্য ডোর ওপেন আছে। আপনারা সবাই আমাদের সাথে কানেকশন এবং আমাদের পজিশনে আপনারা আবার নেক্সট টাইম নিজেদের মতো প্রোগ্রাম নিয়ে আসেন। এটা হলো আমাদের মেইন উদ্দেশ্য। সো আজকে আমার যে প্রেজেন্টেশন টাইটেল সেটা হলো সিকিউরিং ইনফ্রাস্ট্রাকচার। এখানে ইনফ্রাস্ট্রাকচার বলতে আমরা বোঝাচ্ছি যে আমাদের আইটি সিস্টেমের মধ্যে যে ডাটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার বলেন, সার্ভার, স্টোরেজ, ব্যাকআপ এন্ড টপ টু বটম। হতে পারে এটা ডাটা সেন্টার টেকনোলজি, এটা নেটওয়ার্কিং ডিভাইস, হতে পারে অ্যাপ্লিকেশন পার্সপেক্টিভে, ডাটাবেস, এই সব কিছুতে। যেহেতু এই টপিকসের যদি আমি ইসি মেম্বার হিসেবে আছি, আজকে আমার এই গত 10 বছরে আমি আসলে এখানে প্রেজেন্টার হিসেবে আজকে আমি প্রথম। তো আমার জন্য আমি যে টপিক শুরু করতেছি, এই টপিকসটার এটা হলো কিক স্টার্ট। ফিউচারে আমি সেম টপিকসের উপরে আরো এনহ্যান্সড প্রিপারেশন নিয়ে এনহ্যান্সড এবং সিরিজ অফ প্রোগ্রাম নিয়ে আসবো ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদেরও ইনভাইট করতেছি যে আপনারা নিজেরাও এই অপরচুনিটিটা আমাদের থেকে নেন এবং আমাদের এই প্ল্যাটফর্মের আপনারা পার্মানেন্ট মেম্বার হন। এটা হলো আমাদের মেইন উদ্দেশ্য তো তাই। সো আপনারাও আসলে আসবেন আমাদের সাথে। আমার এই প্রোগ্রামে এখানে আসলে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা রেজিলিয়েন্স ইনফ্রাস্ট্রাকচার, রেজিলিয়েন্স আমাদের আইটি সেটআপ রেডি করব। মেইন উদ্দেশ্য হলো আমাদের সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচারে, যেখানে আমরা আমাদের ডাটা সেন্টারের সার্ভার, নেটওয়ার্ক অথবা ব্যাকবোনকে আমরা মজবুত করব। তো আমার টপিকসের মধ্যে আপকামিং স্লাইডগুলোতে লাইক র্যানসমওয়্যার, জিরো ট্রাস্ট, এগুলো নিয়ে হয়তো 1-2 লাইন করে বলা আছে। এগুলোর জন্য ডেডিকেটেড প্রেজেন্টেশন আমাদের স্পিকাররা আসবেন, প্রেজেন্ট করবে। তো ইনফ্রাস্ট্রাকচার যেহেতু আসলে টপ টু বটম কভার করে, এই কারণে আমার কিছু জিনিস হয়তো বা মিক্সড হতে পারে বা রিপিটেড হতে পারে। সো এটা আপনারা একটু এক্সকিউজ করবেন। আর ওকে, আমি বেসিক্যালি আমরা কথা বলতেছিলাম যে ইভলভিং থ্রেট ল্যান্ডস্কেপ থেকে আমরা মোস্টলি যারা ক্যারিয়ার স্টার্ট করছিলাম 11-12 সাল থেকে, ওই সময় আমরা নরমালি সিকিউরিটি সেকশনে ফোকাস করতাম, অথবা আমাদের সার্ভার অথবা যেকোনো অ্যাপ্লিকেশন বা মোস্টলি অপারেটিং সিস্টেম হ্যাকিং, ক্র্যাকিং রিলেটেড ইস্যুতে অপারেটিং সিস্টেম স্পেসিফিক সিকিউরিটি টপিকস নিয়ে আমাদের মোস্টলি কথাবার্তা হতো। সেটা হয়তো সার্ভার স্পেসিফিক, সার্ভার অপারেটিং সিস্টেম অথবা ক্লায়েন্টসের অপারেটিং সিস্টেম স্পেসিফিক। কিন্তু আজকে আমরা 2025 সালে দাঁড়িয়ে আছি, যেখানে এখানে আপনার সিকিউরিটি বা যদি বলেন যে স্কোপ অফ দি অ্যাটাক সার্ফেস কিন্তু হিউজ, অনেক কিছু। এবং টেকনোলজি বেড়ে গেছে, এখন কন্টেইনার অর্কেস্ট্রেশন রিকোয়ারমেন্ট আসছে, যেখানে ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন রান করে। এছাড়া ক্লাউডে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস, অ্যাপ্লিকেশন সার্ভিস চলে। তারপরে আমাদের অন প্রিমিসেসে ডাটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচারেও অনেক রকমের অর্কেস্ট্রেশন টেকনোলজি চলে আসছে। ভার্চুয়ালাইজেশনের অন্তত 5-6টা প্ল্যাটফর্ম এখন আছে। এন্টারপ্রাইজ বলেন, ওপেন সোর্স বলেন, অনেক প্ল্যাটফর্ম আছে। সো আমাদের ল্যান্ডস্কেপ হিউজ। এর মধ্যে আমরা যে থ্রেড নিয়ে কথা বলতেছি, এগুলোর মধ্যে আছে আপনার সাপ্লাই চেইন স্পেসিফিক অ্যাটাক, অথবা আপনার ক্লাউড মিসকনফিগারেশন রিলেটেড অর কমপ্লেক্স
environment like hybrid cloud or even container security related area also actually came in the field. So আমাদের এই জিনিসগুলোর সিকিউরিটি নিয়েও ইদানিং এখন কনসার্নস হতে হচ্ছে, যেখানে আমাদের DevSecOps, তারপরে আপনার আমরা যেটাকে বলি এখানে আর কিছু টেকনোলজি আছে, যেমন DevSecOps আসছে আপনার DevOps এনভায়রনমেন্টকে সিকিউর করার জন্য, এরপরে অপারেটিং সিস্টেম স্পেসিফিক অ্যাটাক, তারপরে আপনার অ্যাপ্লিকেশন স্পেসিফিক লাইক আপনার ডাটাবেস, ইভেন SQL ইনজেকশনের মতো টেকনোলজি এসে গেছে। সো আমাদের এখন ওইসব জিনিস নিয়েও আসলে ফোকাস হতে হচ্ছে। এখানে আমরা একটা রিসেন্ট একটা সেপ্টেম্বর মাসের 23 তারিখের একটা স্ট্যাটিস্টিক্স ক্লাউডফ্লায়ার থেকে পেলাম যে আমরা একটা প্রায় 22 টেরাবাইটের মতো একটা DDoS অ্যাটাক তারা প্রিভিউ করছে, যেটা ইনফ্রাস্ট্রাকচার স্পেসিফিক অ্যাটাক নরমালি। এই অ্যাটাকটা 40 মিনিট ধরে চলতেছিল। যে এই ধরনের অ্যাটাক নরমালি কিভাবে হয়, এটা হলো আপনার আমাদের অন প্রিমাইসিসে অনেক ওয়াইফাই ডিভাইসেস, আমরা যারা নতুন নতুন ওয়াইফাই ডিভাইসেস যেগুলো হাই পারফরম্যান্স আর টোটো লিঙ্কের মতো, অথবা আপনার লিঙ্কসিসের মতো কিছু, অথবা নতুন নতুন কিছু ব্র্যান্ড আছে, ইভেন আমাদের IVR, তারপরে DVR, এই ধরনের অনেক ডিভাইসেস যেগুলোতে সিকিউরিটি তো কনসার্ন না, কিন্তু আমাদের মেইন ফিচার হলো যে আমরা ওই সার্ভিসটা ইউজ করি ডাটা ব্যাকআপ রিলেটেড, অথবা কি বলে এই সার্ভিলেন্স রিলেটেড টেকনোলজি ইউজ করি। তো ওই ধরনের ডিভাইসের সিকিউরিটি মেইন প্রবলেম হলো ওগুলোতে ডিফল্ট পাসওয়ার্ড হয়ে যায়, লাইক অ্যাডমিন পাসওয়ার্ড এরকম। ওই ধরনের ডিভাইস ইউজ করে আপনার আমরা এই ধরনের ডিডাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। যেমন আপনার ওয়ার্ল্ড ওয়াইড ধরে হয়তো অ্যাটাকার যারা আছে তারা 50-60 হাজার বা 1 লাখের মতো ডিভাইস কম্প্রোমাইজ করলো। সেসব ডিভাইসের মধ্যে একটা বট রান করলো, একটা স্পেসিফিক টাইমে তারা সেটা এক্সিকিউট করে দিল যে আপনার ওই স্পেসিফিক অ্যাপ্লিকেশন। তো এটা হলো হওয়ার ক্ষেত্রে আমাদের মেইন প্রবলেম কি থাকে, যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার প্রিপারেশন হবে অ্যাপ্লিকেশন ডিজাইনে। আমরা যখন অ্যাপ্লিকেশন, এখন তো অ্যাপ্লিকেশন বেশিরভাগ আমরা ক্লাউড বেস, এটা হলো র্যানসমওয়্যার অ্যাটাকের ভিকটিমস কারা হয়। মোস্টলি তো আমরা তো কথা বলতে হচ্ছে অর্গানাইজেশন পার্সপেক্টিভ, ইন্ডিভিজুয়াল তো মিডল তাকে কোনো ইনফরমেশনই আসে না আমাদের কাছে। এখানে আমরা দেখছি মিড সাইজ অর্গানাইজেশন, যেটা 41% মিড সাইজ কোম্পানি নরমালি র্যানসমওয়্যার অ্যাটাকের শিকার হয়, এবং তারপরে আছে আপনার স্মল কোম্পানি আছে। সবচেয়ে কম দেখবেন এখানে একেবারে ভেরি স্মল, লাইক 10 এমপ্লয়িজ অর বিলো একটা অর্গানাইজেশন, অথবা ভেরি লার্জ যারা আছে আপনার 12% দিলা। ভেরি লার্জ আর ভেরি স্মল এর ক্ষেত্রে এটা একটু ডিপেন্ড করে, তার ভেরি লার্জ তাদের সিকিউরিটি প্রিপারেশন ভালো, অর্গানাইজেশন সাইজ বড়, প্রিপারেশন ভালো, ওই ধরনের অর্গানাইজেশনে অ্যাটাক হয় না, তারা হয় প্রিপারেশন ভালো হওয়ার কারণে মিটিগেট করা পসিবল। কিন্তু SMB অর মিড সাইজ অর্গানাইজেশনে নরমালি অ্যাটাক বেশি। এটা হলো একটা এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এটা হলো একটা রিজিওনাল ডাটা অ্যাক্রস গ্লোব র্যানসমওয়্যার অ্যাটাকে 2024 সালে নর্থ আমেরিকাতে আপনার 32,232 মতো র্যানসমওয়্যার অ্যাটাক ইনসিডেন্ট আমরা রিপোর্টেড হয়েছে, যেখানে ইউরোপে সেটা হলো 11। ইন্টারেস্টিংলি দেখেন এশিয়াতে মাত্র 400, এবং মিডল ইস্টে এটা 184। কেন বলেন তো? মানে আমরা এক্সপার্ট, তাই না? আমাদের সিস্টেম সিকিউর বেশি, আমাদের এটা হয় আমরা বুঝি না, স্বীকার করলে তো মানে তো চলে যাবে, তাই না? সেম কিন্তু মিডল ইস্টে কেন সরকার পড়ে যাবে, সব রাজারা না জানে। এখানে ওনারা ইনসিডেন্ট শেয়ার করা, যদি শেয়ার করতো তাহলে নর্থ আমেরিকা থেকে বেশি হতো। So this is why actually we are working. আমরা এখন বলতেছি রানসমওয়্যার একটা ইনফ্রাস্ট্রাকচার স্পেসিফিক কম্প্রোমাইজ রিলেটেড সিস্টেম কম্প্রোমাইজেশন বা স্টোরেজ কম্প্রোমাইজেশন হয়, যেখানে ডাটা এনক্রিপ্ট হয়ে যাবে, অ্যাটাকারস আমাদের থেকে র্যানসম বা মানি ডিমান্ড করে। এটা অ্যাভারেজ অ্যাকচুয়ালি আপনার পার ইয়ার 23 সাল থেকে 24 সালে 5 বিলিয়নের মতো র্যানসম পেমেন্ট ছিল, যেটা 9% কম ছিল 23 সাল থেকে। যখন কোনো একটা অ্যাটাক হয়, এটা হোক র্যানসমওয়্যার হোক অথবা যে কোনো সিস্টেম অ্যাটাকের ক্ষেত্রে, আমরা দেখি যে আপ টু 6 মান্থ মিনিমাম
যখন আমাদের সিস্টেমে কোনো অ্যাটাক হয়, অ্যাটাকাররা মানে আমাদের সিস্টেমে অলরেডি হ্যাকারস আছে, এই স্ট্যাটাসটা মিনিমাম 6 মান্থ এবং 7 থেকে 12 মান্থে আমরা দেখছি যে প্রায় 21% অ্যাটাকের ক্ষেত্রে 21% সিস্টেম কম্প্রোমাইজ হয়ে থাকে 7 মান্থ থেকে 12 মান্থ, এবং আমরা এটা 1 বছরের বেশি সিস্টেম কম্প্রোমাইজ থাকে, মানে অনেকে ডাটা সেন্টারে অলরেডি হ্যাকারস রিজাইডিং এবং তারা মনিটর করতেছে কিভাবে ডাটা আসছে, তাই মানে ক্ষতি করতে পারবে বা কি করলে তাদের সুবিধা হবে। সিস্টেমে লগ ইন করছে, তারা সবকিছু জানে, সব এক্সেস আছে, কিন্তু তারা কোনো ক্ষতি করতেছে না, এখন তারা এমন তেমন কিছু পায় না এই কারণে। এই ধরনের প্রায় আমরা 63% কেস হলো ইনসিডেন্ট হলো এরকম যে অ্যাটাকারসরা আমাদের সিস্টেমে প্রায় 63% অ্যাটাকাররা রিজাইড করে এবং আমরা বলতে পারি না। এটা হলো আমাদের ফ্রেন্ডস যারা নরমালি এই ধরনের কাজগুলো করে। আপনারা যদি যেহেতু প্রফিটেবল অনেক, এই একটা হ্যাকার গ্রুপ যারা অলরেডি নিজেরা সেলফ ডিক্লেয়ার করছে, যারা যেমন র্যানসম হাব, তারা 79টা অ্যাটাক সাকসেসফুলি করছে, তারা নিজেরা রিপোর্ট করতেছে। লকবিট তারা 83, মেডুসা 62, প্লে 57 অ্যাটাকস তারা করছে সাকসেসফুলি এবং তারা সেটা নিজেরা স্বীকার করছে। ওকে, এখান থেকে আসলে শুরু আমাদের বেসিক্যালি আমি যে টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। এখান থেকে আপনাদের জন্য মানে সিচুয়েশনটা সহজটা না, আমাদের রেগুলার কাজ এটা। আমরা ইনফ্রাস্ট্রাকচার লেয়ারে যদি কথা বলি, তাহলে আমরা অ্যাপ্লিকেশন, নেটওয়ার্ক, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, অপটিমাইজ, ইউজার অ্যাক্সেস, এই লেয়ারগুলো বেসিক্যালি কথা বলে যে লেয়ারগুলোতে সিকিউরিটি কনসার্ন হতে পারে, এটা হতে পারে, অথবা আমাদের সিকিউরিটি রিলেটেড অ্যাক্টিভিটিস হতে পারে। প্রথমে আমরা কথা বলি জিরো ট্রাস্ট নিয়ে, জিরো ট্রাস্ট ফাউন্ডেশন নিয়ে। Zero trust holo actually is a technology, something, or is a process, or is a concept, something like we don't trust anyone. Every time you access to the system, you have to authenticate, right? এবং এরপরে দিয়ে অথরাইজেশন লাগবে যে আমরা কি করার অ্যাক্সেস আছে অথবা নাই। লাইক এটা অ্যাচিভ করার জন্য আমরা কি করি, আমরা লিস্ট প্রিভিলেজ ইমপ্লিমেন্ট করি, মানে যে সিস্টেমে যার কোনো একটা সার্ভিস অপারেশন করার জন্য বা সার্ভিস ইউজ করার জন্য মিনিমাম যে পারমিশন থাকা দরকার আছে, আমরা শুধু সেটা এই পারমিশনটা দিব। ইমপ্লিমেন্ট নেটওয়ার্ক সেগমেন্টেশন লাইক and enforce MFA, ম্যানুফ্যাকচারার অথেন্টিকেশন। এখানে একটু জাস্ট পরবর্তী স্লাইডে একটা কোশ্চেন আছে, আপনারা একটু আমাকে যদি বলেন যে আমরা যদি নেটওয়ার্ক সেগমেন্টেশনের কথা বলতেছি, নেটওয়ার্ক সেগমেন্টেশন বেসিক্যালি আমরা ভিলেন করে নেটওয়ার্ক ট্রাফিকগুলোকে আইসোলেট করে, যেন ডিপার্টমেন্ট ওয়াইজ, গ্রুপ ওয়াইজ অথবা ফাংশন ওয়াইজ আমরা যেন নেটওয়ার্ক সেগমেন্ট করতে পারি। এখন প্রশ্ন হলো which model is the primary reason for implementing VLAN in network? আপনাদের এখানে আপনারা যদি কেউ রেজ করে আনসার করে রাখতে পারেন, এর জন্য গিফট আছে, এটা আপনাদেরকে পরে রেজ করে দেওয়া হবে, আমরা শুধু নাম কালেক্ট করে রাখবো। সি আনসার হচ্ছে মাকিনুল ভাই সম্ভবত, যেহেতু উনি আগে বলে দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সি বলছে টু অর্গানাইজ এন্ড সেগমেন্ট দ্য নেটওয়ার্ক লজিক্যালি। এইটা কেন সি? মাকিনুল ভাই বলতো কেন সি? প্রাইমারি উদ্দেশ্য তো দিলাম এটার, যে বেসিক্যালি আমরা কি বলে যে আমাদের কাছে মানে নেটওয়ার্কের যত লজিক্যালি আমি সেগমেন্টেশন করতে পারবো, দ্যাট মিন্স আমি অপ্রয়োজন মানে আইসোলেশন ক্রিয়েট করতে পারবো এবং অপ্রয়োজনীয় অ্যাক্সেস। ওকে, থ্যাংক ইউ। আসলে ব্যাপারটা তাই, এটা নেটওয়ার্কের এখানে সবগুলো কিন্তু কারেক্ট আনসার। এটা মোস্ট কারেক্ট হলো আমরা লজিক্যালি সেগমেন্ট করা। আসলে এটা বলা নাই, সরি কেন? Okay, securing application layer like practicing code reviews for vulnerability scan. Vulnerability scan basically a DevSecOps part. যেখানে আমরা কোডিং করার সাথে সাথে রিভিউ হবে, তার সাথে সিকিউরিটি টিম সেটা রিভিউ করবে এবং টেস্টিং হবে। Implementing web application firewall and API adoption. Database ক্ষেত্রে আমরা রো লেভেল database by default আমাদের রিসিভ ডাটাবেস সিস্টেম ট্রান্সপারেন্ট ডাটা এনক্রিপশন ইমপ্লিমেন্ট করা থাকে, বাট আমরা চেষ্টা করব রো লেভেল এনক্রিপশন ইমপ্লিমেন্ট করার জন্য, যেন আমাদের ইভেন্ট সিস্টেম কম্প্রোমাইজ হলেও যেন সব ধরনের রেকর্ডস যেন অ্যাটাকারদের হাতে না আসে। দিস ইজ দ্য DevSecOps এটা পার্ট, যেখানে আমরা কোড প্ল্যান থেকে শুরু করে আপ টু বিল্ড পর্যন্ত মেইনটেইন করি পার্ট টাইম। আমি প্র্যাকটিসের মধ্যে আমরা it's okay. We not concentrate on the game. Security test
investments করতে পারে leverage for cloud native security tools, strong identity and access management and encryption policy, continuous compliance monitoring. On-premise security reinforcements like network segmentation and access control implement করতে পারি আমরা, endpoint detection response CDR implement করতে পারি, data backup and installing করে plan করতে পারি আমাদের। এখানে একটা প্রশ্ন আছে আপনাদের, from the perspective of organizational business protection, which of the following is most suited for small organization with less than $1 million ICT investment? মানে আনসার অনেকগুলো কানেক্টেড করে সিচুয়েশন উপর ডিপেন্ড করে, কিন্তু যখন ইমপ্লিমেন্টেশন হয় কোন একটা অর্গানাইজেশনের আইসিটি তে ইনভেস্টমেন্ট লেস দ্যান $1 মিলিয়ন, সকলগুলা বি বি। ওকে, কারেক্ট আনসার। মানে ডিজাস্টার রিকভারি, হাই অ্যাভেলেবিলিটি, কস্টলি সলিউশন, ফল্ট টলারেন্স হতে পারে, কিন্তু ছোট অর্গানাইজেশনের ইনফরমেশন সিকিউরিটির মেইন কনসার্ন হবে ডাটা ব্যাকআপ না হবে। ইনসিডেন্ট যাই হোক, আমরা যেন ব্যাকআপ থেকে পরবর্তীতে যেন ফিরে আসতে পারি, আমার কোম্পানি যেন না পাই যায়। Ensuring compliance and governance like ad-hoc frameworks like ISO, NIST, GDPR, SOC2. These are for continuous developing iteration of our security tools practices to align with the modern security practices and improve accuracy and minimize legal risks. Building resilience and continuity like system redundancy and failover, incident response planning and testing, employee awareness and training. So এগুলোর মধ্যে আমাদের মনে হয় যে ইনফ্লুয়েন্স অ্যানালিসিস ট্রেনিংটা হতে পারে 60% অফ দি ওভারঅল প্রসেস, কারণ আমাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সিস্টেম কম্প্রোমাইজ অথবা অ্যাপ্লিকেশন হ্যাকিং সবচেয়ে বেশি। এমপ্লয়িরা অ্যাওয়্যার না, এমপ্লয়িরা পাসওয়ার্ড 1 2 3 4 ইউজ করতে চায় অথবা নিজেদের ফোন নাম্বার সামথিং, এখন যেটা হ্যাক হওয়ার সম্ভাবনা খুব বেশি। ওকে, leveraging automation and AI, implement AI driven of anomaly detection system. আমাদের at least আমার কানেকশন বা প্রিভেনশনের মধ্যে এখনো AI অতটা ম্যাচিউর যদি না হয়, কিন্তু at least ডিটেকশনের জন্য আমরা AI driven টেকনোলজি ইউজ করতে পারি। জানো what happen, report us, what happen, detect us. So আমরা anomaly detection-এর জন্য at least AI ইউজ করতে পারি। automated compliance and patch management adopt করতে পারি আমরা, adopt predictive analytics and proactive defense ইউজ করতে পারি। Okay, excellence achievement to know that which of the following represents the best approach to ensure effective information protection within organization? It gives the answer. C. Implement encryption for data at rest and in transit. Okay. Another name क्या है? Raha. These are the real world case study. আমরা ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশন এর কি মেজার নিতে পারি। জিরো ট্রাস্ট অ্যাডাপশন ফর ফাইনান্সিয়াল ইনস্টিটিউট লাইক ইট ক্যান রেজাল্ট ইন 40% faster response and 70% improve visibility. Achieve compliance across hybrid cloud. Hybrid cloud এর compliance আছে, compliance will improve. Okay, take away all the just integrate security across all layer like tailgate to एक ছবি দিকে একটা বুঝতে পারছেন পিছন দিকে যারা আছে ছবি কি মিন করে balance as with governance, resilience is now as a business. Okay, এখানে আমি নিজে একটা প্রশ্ন করে বলি, for security measure can destruction is a security measure? Destruction কোনো security measure হতে পারে কিনা? Yes. আমি যদি একটা নতুন সার্ভারে শিফট করতেছেন, এখন কমপ্লিটলি নতুন সার্ভারে আপনি আপনার ওল্ড সার্ভারটাকে হয়তো বা অন্য কোনো কাজে যাবেন, ওই প্রিভিয়াস ডাটাকে এমনভাবে আপনাকে ডিস্ট্রাক্ট করতে হবে যাতে আপনি সো আমরা খেয়াল রাখবো যে আমাদের প্রিভিয়াস সিস্টেমে ডাটাতে মানে যে অ্যাকচুয়ালি যে হার্ড ডিস্ক গুলো আছে সেগুলোকে আমরা ডিস্ট্রয় করে দিই। এটা একটা ডিস্ট্রাকশন টুল, এটা একটা ডিস্ট্রাকশন টুল যেটা হার্ড ডিস্ক ব্রেকিং দেখানো হচ্ছে। ছোট পিকচার আমি একটু বড় দিলে ভালো হতো। ওকে, ইজ এ জিরো ট্রাস্ট ইজ এ প্রোডাক্ট? এটা তো আমি কোনো পাবলিক কাউন্ট করতেছি না, আমরা চারজন কাউন্ট করছি। আপনার নামটা বলি আসুন ডকুমেন্ট। জিরো ট্রাস্ট ইজ এ কনসেপ্ট, যেমন প্রোডাক্ট না, অনেক প্রোডাক্ট দিয়ে জিরো ট্রাস্টটা চেক করা যায়। জিরো ট্রাস্ট মানে হলো আপনাকে ইচ এন্ড এভরি লেয়ারে অথেন্টিকেট করতে হবে, অথরাইজেশন এনশিওর করতে হবে। মোস্টলি PAM সলিউশন লাইক
PIM সলিউশন এগুলো আপনি ইয়ে করতে পারেন। ওকে, আমাদের কল অ্যাকশন হতে পারে অ্যাক্সেস টু ইওর কারেন্ট ইনফ্রাস্ট্রাকচার, assess your current infrastructure, adopt zero trust and automation, invest in resilience and training. Resilience training এ আমাদের ইনভেস্ট করতে হবে। ছোট অপারেশনের জন্য আমরা কি ধরনের সিস্টেম ইমপ্লিমেন্ট করলে সুবিধা হয়? প্রোঅ্যাক্টিভ অর রিঅ্যাক্টিভ? প্রোঅ্যাক্টিভ। আপনি এটা করে দিতে পারবেন না সিস্টেমে, এটা এফোর্ড করার মতো অ্যাবিলিটি আমাদের নাই। This is me actually. I belongs to from Technology Limited. আমি স্টুডেন্ট তবে এই প্রেজেন্টেশনটা দিই। আপনাকে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, যদিও মানে আই এম নট দ্যাট হাই টু টলারেট কোশ্চেন, যদি আপনাদের আমার কোনো কোশ্চেন থাকে আমরা সময় নিয়ে আনসার করে দেবো আমাদের গ্রুপে। বাট যদি প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। আক্রমণটা প্লিজ, আক্রমণটা সমস্যা নাই, আমি ফ্রেমওয়ার্ক আপনি দেখেন এনআইএসটি বাংলাদেশের প্রেক্ষিতে কি এরকম আইএসও ওটাই বাংলাদেশে মোস্টলি আইএসও, বাংলাদেশে মোস্টলি আইএসও, এনআইএসটির মতো বা এসওসি অথবা জিডিপিআর। জিডিপিআর তো আমাদের দেশের জন্যই না, আপনার ইউরোপিয়ান ডাটা প্রোটেকশন রিলেটেড। এনআইএসটি কম অথবা লার্জ স্কেল আমরা দিতে পারি। আমরা একটু ইনভেস্টিগেট করে আপনাকে এই ব্যাপারে কিছু ইনফরমেশন দিতে পারি, যদি গ্যাদার করার চেষ্টা করবো, রিসার্চ করে। আর কেউ যেভাবে বলেন জোরে জোরে বলেন, আমরা ধরেন এখন মাইক দিয়ে তার আমি আস্তে আস্তে আপনি শুরু করে দিতে পারবেন। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আমার নাম ইয়াসির। আমি জানতে চাচ্ছিলাম আপনি 2024 এর একটা স্ট্যাটিস্টিক দেখিয়েছিলেন সাইবার অ্যাটাক, র্যানসমওয়্যার নিয়ে বলছিলেন। তো মিডল ইস্টের কথা বলছিলাম আমরা যে ঠিক আছে অটোক্রেটিক গভর্নমেন্ট সবকিছু ডিসক্লোজ করে না, বা আমাদের এশিয়া প্যাসিফিক রিজিয়নে ওরকম প্র্যাকটিসিং ডেমোক্রেসি নাই, কিন্তু ইউরোপ তো খুবই সোশ্যালিস্ট কান্ট্রি, গভর্নমেন্টের কন্ট্রোলে সব থাকে, খুবই ট্রান্সপারেন্ট। তো ইউরোপে এত এবং অনেক দেশ, তো ইউএস এর সাথে ইউরোপের এত স্টার কন্ট্রাস্ট কেন? আমিও চেষ্টা করছিলাম ইউরোপের সাথে, ইদার তো এটা কম হয়েছে অথবা ইউরোপ থেকে আমরা রাইট ইনফরমেশন পাই না। সো হ্যাঁ, ইউরোপে অনেকগুলো নেশন আছে যারা জেনারেলি ডেমোক্রেসি প্র্যাকটিস করে, বাট অনেক নেশন আছে লাইক তুর্কি, আমরা আসলে এগ্রি করতে হবে যদি আমাদের ফেভারিট নেশন, বা কিছু নেশন আছে যারা রাইট ইনফরমেশন শেয়ার করে না, কারণ তাদের আমরাই তো নিজেদের বাংলাদেশ ব্যাংকের একটা ইনফরমেশন মেসেজ 6 মাস পরে, তাও তো আবার কোন একটা দেশের পার্লামেন্টারিয়ানরা ডিসকাস করার পরে দেখি আমরা এই ব্যাপারে ডিটেইল ইনফরমেশন আছে। আমি আপনাদের যে প্রেজেন্টেশন এটা আমরা শেয়ার করে দেবো, এর মধ্যে ডিটেইল ইনফরমেশন কমেন্ট আকারে সর্বদাই বলা আছে। আমি প্রেজেন্টেশন শো করলে দেখতে পাবেন ইনফরমেশন শেয়ার করা আছে, এবং অনেক অনেক প্রেজেন্টেশন স্লাইড আছে যেগুলো আমি হাইড করে রাখছি, মানে আমি আপনাদের সময় কথা চিন্তা করে আমি আপনাদের বদল করি নাই অনেক কিছু নিয়ে। হ্যাঁ, এখানে ইনফরমেশন অনেক বেশি আরো অ্যাড করা আছে, যেগুলো হিডেন আছে। মোস্টলি আমরা যখন এইদিকে যাবো কমেন্ট সেকশন, এখানে যে এখানে একটা নোটস আছে, নোটসের মধ্যে কিছু ইনফরমেশন আছে সব, anymore? Okay, thank you very much. You guys enjoy, and আশা করি আমাদের সামনের সেশনগুলো আরো সুন্দর হবে। Thank you very much. ধন্যবাদ সুমন ভাইকে তার প্রেজেন্টেশনের জন্য। আমি বিক্সাফের প্রেসিডেন্ট দুবার থেকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনাদের জন্য আমি একটু জানিয়ে রাখছি, আমাদের প্রেজেন্টার এবং স্পিকারদের যে প্রেজেন্টেশনগুলো থাকবে সেগুলো আমরা পরবর্তীতে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব। স্যার আজকে আমি আমার ক্যামেরা প্লিজ